মানে এরকম খারাপ রাস্তা পাংসাংলা মানে আমার রাইডিং হিস্ট্রিতে লাইফে আমি দেখিনি। না, বাংলাদেশটা কিন্তু অনেক ব্যাপার, বাংলাদেশটা অন্য ব্যাপার, একদম গাড়ির থেকেও বেশি টাকা চলে যায় নাকি। চাবি কেড়ে নেওয়া তো প্রথম কথা আইন বিরুদ্ধ কাজ। আপনি যদি চ্যালেঞ্জ করেন তো যাকে চ্যালেঞ্জ করবেন সে তার মানে অসুবিধাই হবে আমার মনে হয়। কিন্তু যারা জানে না, যারা চ্যালেঞ্জ করে না, তারা চলে এসে সোশ্যাল মিডিয়াতে ছাড়ে আমার চাবি কেড়ে নিল। একদম খারাপটাকে আমরা সবসময় মনে রাখি, ভালোটাকে চট করে রাখি না, ভুলে যাই আমরা। কিন্তু আমি একটা কথা বলছি, পুলিশ যদি মনে করে আপনাকে কেস দেবে, পুলিশ দেবে। আপনারা অনেকেই খেয়াল করেছেন যে আমি যে যে জায়গাগুলো ঘুরতে যাই, তো আমার বাহন থাকে আমার একটি 2 চাকা। আমি কিন্তু ট্রেন, বাস বা অন্যান্য যে যানবাহন সেগুলো একটু অ্যাভয়েডই করি, কারণ নিজের মতো স্বাধীনভাবে ঘোরার জন্য আমি কিন্তু বাইকটাকেই পছন্দ করি সব থেকে বেশি। কিন্তু বাইক চালানোর জন্য বেশ কিছু নিয়ম কানুন বা সাবধানতা বা আরও কিছু অভিজ্ঞতা যেগুলো খুব প্রয়োজন আছে আমাদের জানার, আজকে আমি আমন্ত্রণ জানিয়েছি আমাদের মুর্শিদাবাদ রাইডার্স কমিউনিটি বা সংক্ষেপে বলে এমআরসির যারা আছেন সদস্যরা, এবং এই মানুষ বাংলার মাধ্যমে আমরা তাদের কাছ থেকে শুনে নেব যে তাদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা এবং তারা কি কি কাজ করছেন, বা আমরা রাস্তায় গাড়ি চালাতে গেলে যে সাবধানতা আমাদের মধ্যে অবলম্বন করতে হয় সেই সমস্ত বিষয়ে আজকে আমি তাদের কাছ থেকে জেনে নেব, যেগুলো শুনলে আপনাদেরও অনেক কাজে আসবে। মানুষ বাংলা পডকাস্টে আপনাদের স্বাগত জানাই। নমস্কার। আমার সাথে আছেন তন্ময় বাবু এবং অর্ণব বাবু। আলোচনা শুরু হওয়ার আগেই আমি মানসবাবুর কাছে প্রথমেই খুব আন্তরিকতার সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদেরকে আহ্বান জানিয়েছেন, নিমন্ত্রণ করেছেন, আমরা এসেছি। আমাদের তরফ থেকে 2-4টে কথা আপনার সঙ্গে শেয়ার করার আগে আপনার মতন একজন স্বনামধন্য মানুষকে আমাদের মুর্শিদাবাদ রাইডার্স কমিউনিটির তরফ থেকে আমরা ছোট্ট কিছু আমাদের কিছু আমরা নিয়ে এসেছি, সেটা আমরা আগে দিই। এই হচ্ছে আমাদের গ্রুপের একটি ব্যাচ, মুর্শিদাবাদ রাইডার্স কমিউনিটি এমআরসি। একটা গাড়িতে লাগানোর জন্য একটা স্টিকার, মুর্শিদাবাদ রাইডার্স কমিউনিটি লেখা একটি চাবি রিং, এবং আরও একটি স্পন্সরের চাবি রিং। অনেক ধন্যবাদ। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সেই সমস্ত জিনিস যে আজকে আমি উপহার হিসেবে পেলাম। মুর্শিদাবাদ রাইডার্স কমিউনিটি কবে থেকে আপনারা শুরু করলেন, আর মানে কীভাবে শুরু হলো? আমি যদি এর ইতিহাসটা, আমি যেহেতু ইতিহাসের মানুষ তাই আমি ইতিহাসটাই জানতে চাই যে হঠাৎ কীভাবে এই চিন্তা ভাবনাগুলো হলো। অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগতভাবে 2012 থেকে আমি রাইডিং স্টার্ট করি। আমার রাইডিং লাইফ বিভিন্ন জায়গায় আমি একাই ঘুরতাম। আচ্ছা। তারপর আরও 3টে বছর যাওয়ার পর, লকডাউন পিরিয়ড পার হওয়ার পর 2022 সালের 16ই মার্চ তখন কোথাও আমার একটা মনে হলো যে একটা গ্রুপ যদি এরকম ফেসবুকে আমরা তৈরি করতে পারি, যে যেখানে আমি ছাড়া আরও অনেকে রাইড করবে, এবং সমস্ত ছবি, সমস্ত তথ্য ভিডিও আকারে বা ছবি আকারে বা গল্প আকারে যদি আমরা একটা ছাতার তলায় কম্প্রেস করে পোস্ট করতে পারি, তাহলে কিনা একসঙ্গে অনেক লোক সেই জায়গাগুলো দেখতে পারে। তো ওই জন্য গ্রুপ করা। 2022 সালের মার্চ মাসে মুর্শিদাবাদ রাইডার্স কমিউনিটি পথ চলা শুরু আমার কিছু বন্ধুবান্ধব দিয়ে। তারপর সেটা আজকে 2000 মানে রাইডিং শুরু হয়েছিল 2012 থেকে। হ্যাঁ, আর 2022 এসে গ্রুপটা ফরমেশন হলো, এসে গ্রুপটা ফেসবুকে পেজ হলো। হ্যাঁ, পেজ হলো, না পেজ নয়, গ্রুপটা হলো। হ্যাঁ, গ্রুপটা হলো। তারপর আমরা এবার আমরা গ্রুপ হিসাবে পথ চলা শুরু করলাম। আমরা যখন রাইডে গেলাম, তখন একজনের জায়গায় আমি যখন 16 যেতাম, সেখানে আমি আরও 2টো বন্ধুকে নিলাম, তারা আরও তাদের 2টো বন্ধুকে নিল, 5 জন, 6 জন, 10 জন, 12 জন একসঙ্গে আমরা একটা জায়গায় এক্সপ্লোর করার জন্য গেলাম। সেটা কখনো চেনা জায়গাও হতে পারে, কখনো অচেনা জায়গাও হতে পারে। এভাবে আমরা আস্তে আস্তে আমাদের গ্রুপটাকে বড় করার চেষ্টা করলাম। তারপর 2024 সালে আমরা আমাদের গ্রুপকে ট্রেডমার্ক করালাম। আমাদের গ্রুপের যে লোগো আপনাকে আমরা দিয়েছি, সেই লোগোকে আমরা ভারত সরকারের আন্ডারে প্রথমে ট্রেডমার্ক করালাম, তারপরে আমরা সেটাকে রেজিস্টার্ড করালাম। আমাদের মেন ফোকাসটা হচ্ছে রাইডিং, এবং আনাচে কানাচে যত ভালো ভালো ছোট ছোট পকেট আছে জায়গাগুলো, সেগুলোকে ভিডিও আকারে এনে আমাদের গ্রুপে পোস্ট করলো। ধরুন আমাদের এখন বর্তমান মেম্বার সংখ্যা 10,000 প্লাস। এটা ফেসবুক গ্রুপের, কিন্তু আমাদের নিজস্ব কমিউনিটি, আমাদের যে মুর্শিদাবাদ রাইডার্স কমিউনিটির যে কোর মেম্বার, তাতে 27-28 জন আমরা রয়েছি। আচ্ছা। আমরা যখন কোনো বড় রাইডে যাই, আমরা কিন্তু 27-28 জনের মধ্যে থেকেই আমরা যাই। এবার যদি কেউ বলে যে দাদা আপনার সঙ্গে বা তোমার সঙ্গে আমরা রাইডে যেতে চাই, এটা তখনই ঠিক হয় যখন আমরা একে অপরকে চিনব।
মেন্টাল বন্ডিংটা আগে দরকার হয়, খুব দরকার হয়, কেননা অন রোডে বেরিয়ে মেন্টাল বন্ডিংটা যদি না থাকে না, তখন কিন্তু অনেক সমস্যা হতে পারে। কেউ এগিয়ে গেল, কেউ পিছিয়ে গেল, কেউ পিছিয়ে গেল, যে পিছিয়ে গেল সে বিপদে পড়লো না, বিপদে পড়া তো ঠিক আছে, তার একটা টেন্ডেন্সিও আছে কি যে আমার পার্টনাররা এগিয়ে গেল, আমি পিছিয়ে গেলাম, আমি একটু জোরে চালাই। এবার দেখা গেল সেই পিছনে পড়া ব্যক্তিটি হচ্ছে তন্ময়দা, এবার সে হলো সে তো 80-তে চালাতে অভ্যস্ত, সে তখন কি করবে 120-130-তে চালানোর চেষ্টা করবে, তখনই দুর্ঘটনা ঘটতে পারে। বাই চান্স আমি তাদের কাউকে চিনি না, সোশ্যাল মিডিয়াতে চিনি, কিন্তু তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনোদিন দেখা হয়নি, কোনো তার সঙ্গে বন্ডিং নেই আমার। আমি তাকে ছোট করছি না, আমি তার সঙ্গে রাস্তায় গাড়ি চালাতে গেলে তার সঙ্গে আমার একটা যে বন্ডিং দরকার সেটা কিন্তু কোনোদিন সম্ভব হয়নি, কারণ আমি তাকে চিনি না, তার সঙ্গে আমি কোনো রকম ছোটোখাটো মেজো সেজো কোনো রাইড করিনি। সুতরাং ওরকম একটা মানুষকে আমার সঙ্গে নিয়ে যাওয়া বা আমি তার সঙ্গে যুক্ত হওয়া, দুটোর মধ্যেই কোথাও একটা সামঞ্জস্য থাকবে না যদি না আমরা আগে পরিচিত হই। ঠিক ওই জন্য আমরা চাই কি আমাদের যখন ওয়ান ডে রাইডগুলো হয়, ধরুন আমরা এখান থেকে ঝাড়খণ্ডের কোনো একটা অচেনা জায়গায় যাচ্ছি, সকালবেলা যাব, বিকেলবেলা চলে আসবো, একটা সারাদিন একটা মজা করব, খাওয়া দাওয়া করবো, চলে আসবো, ওই রাইডগুলোতে আমরা চাই এই নতুন ছেলেগুলো বা এই নতুন লোকগুলো আসুক। তাতে কি হবে, একে অপরের সঙ্গে পরিচয় হবে, রাইডিং স্কিলগুলো আমি তাকে ওয়াচ করতে পারবো, সে আমাকে ওয়াচ করতে পারবে, আস্তে 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 আমাদের মধ্যে বন্ডিং হবে এবং ভবিষ্যতে আমরা তাকে বড় কোনো স্কেলে, বড় কোনো রাইডিংয়ে আমরা তাকে নিয়ে যেতে পারবো। আর প্রথম কথা, রাইডিং জিনিসটাই হচ্ছে আপনার ডিসিপ্লিন। আপনি যদি রাস্তায় ডিসিপ্লিন না মানেন, আপনি যদি হেলমেট না পরেন, আপনি যদি ট্রাফিক রুলস না মানেন, সেফটি মেজার্সগুলো না চালান, না পরে গাড়ি চালান, তাহলে অ্যাক্সিডেন্ট হবে। আর অ্যাক্সিডেন্ট হলে কার ক্ষতি হবে? এবার কিছু কিছু সময় আমাদের হয় কি, আমরা নাইট রাইড করি, বহরমপুর থেকে বেরোই, ধরুন আমরা কেদারনাথ গিয়েছিলাম গত বছর 24 সালে। তো কেদারনাথ যাওয়ার সময় আমাদের প্রথম দিনের টার্গেট ছিল 900-950 কিলোমিটার আমরা একদিনে যাব, আমরা গেছিও তাই। কিন্তু ওই যাওয়ার সময় যদি আমরা এখান থেকে সকালে বেরোতাম তাহলে আমরা লখনৌ পৌঁছাতে পারতাম না। আমরা আগের দিন রাত্রে বেরিয়েছি, আমরা সন্ধ্যে 7টার সময় বেরিয়েছি, পরের দিন সন্ধ্যে 7-8টার সময় আমরা লখনৌতে পৌঁছেছি, পাক্কা 24 ঘন্টা, 957 কিলোমিটার মতো রাস্তা আমরা ক্যারি করেছিলাম, জার্নি করেছি। এবার এই ট্রিপটাতে যদি আমাকে একটা লোক বলে, একজন রাইডার বলে, আমি তাকে ছোট করছি না, সে হয়তো পারবে, সে আমার থেকে ভালোও পারতে পারে, কিন্তু সে যদি আমাকে বলে আপনার সঙ্গে যেতে চাই, আমি যদি তাকে না চিনি, এবার আমি বলুন আমি কোন সাহসে বা কোন ভরসায় একটা ছেলেকে নিয়ে যাব সারা রাত, বিশেষ করে সারা রাত যে রাইড করবে, সেই তার এবিলিটি আছে কিনা, রাত জেগে চালানোর এবিলিটি, অনেকের ঘুম পেয়ে যায়, বড় বড় গাড়িগুলো আসে, লাইট মারে চোখে, অনেকে একটা অনেক সমস্যা থাকে। হ্যাঁ, আবার অনেক সময় কি রাত জেগে নিল, কিন্তু ভোরবেলা 5টা থেকে 7টার মধ্যে আর পারছে না, তখন কি হবে, পুরো টিম যেটা আমাদের আছে না, সবাই সাফার করবে। এখনো পর্যন্ত মানে কোন কোন জায়গায়, হয়তো অনেক জায়গা, এত বছর বহু জায়গা ঘোরা হয়েছে, উল্লেখযোগ্য জায়গাগুলো? নেপাল অনেকবার গেছি। নেপালের গত বছর একটা রাইড আমি করে এসেছি আমার এক ছোট ভাইকে নিয়ে, সেটা হচ্ছে পাংসাংলা পাস নেপালের, এবং বলতে দ্বিধা নেই এই জায়গাটায় আমরাই প্রথম ভারতীয় গ্রুপ যে জায়গাটায় আমরা অ্যাচিভ করতে পেরেছি। এবং নেপাল ছাড়া মুক্তিনাথ, লোয়ার মুস্তাং, এদিকে অরুণাচলের একটা জায়গা আছে যেটা আমি প্রথম সোলো ট্রাভেলার হিসেবে আমি প্রথম, ওটা ভারতবর্ষের থেকে আমি প্রথম একটা জায়গা আমি সবার সামনে এনেছিলাম, সেটা হচ্ছে ট্রিপল হাইট। অরুণাচলের এই সদ্য গত বছর একটা পাস ওপেন হয়েছে লুংলোড়া বলে, তার থেকেও উপরে একটা জায়গা আমি প্রথম ওটাকে সবার সামনে আনি। আমরা লাদাখ গিয়েছি, লাদাখে আমরা প্রায় 22 দিনের ট্রিপে ছিলাম, সেখানেও আমরা অনেক জায়গাতে ঘুরেছি। সবসময় যে নতুন জায়গা উদ্দেশ্য করেই যাওয়া এমন নয়, তবে হয়ে যায় কখনো কখনো একটা জায়গায় গেলাম, দিয়ে হয়তো বুঝতে পারলাম স্টাডি করতে করতে যে এই জায়গাটায় গেলে বোধহয় ভালো হয়, তো আমরা যাই। বেশিরভাগ বাইকারদের একটা মানে আকর্ষণ থাকে, ট্রিপ মানেই পাহাড়ে উঠবো, এরকম যেন একটা স্বপ্ন থাকে যে পাহাড়ে যাবো, মানে এবং আলটিমেট লাদাখ যাবো, মানে একটা থাকে যে আমি লাদাখ পৌঁছে গেলাম, মানে হ্যাঁ আমার একটা অ্যাচিভমেন্ট, আমি একটা স্টেজে দাঁড়ালাম, মানে এরকম একটা চিন্তা ভাবনা থাকে না। লাদাখটা সবারই ড্রিম জায়গা, অবশ্যই লাদাখ খুবই সুন্দর জায়গা, যেতে সবারই একটা মানে স্বপ্ন থাকে যে আমি লাদাখ কমপ্লিট করে এলাম। কিন্তু তার আগেও না কিছু কিছু জিনিস মানতে হয়, কিছু স্টেপ থাকে, সেই স্টেপগুলো এই ছোটো এই যে আমরা যে ট্রিপগুলো করি, এই ট্রিপগুলো না করলে না
হয়তো লাদাখে হয়তো এমন এমন জায়গা আছে যেখানে হয়তো কোনো কমিউনিকেশন নাই, কিছু পাওয়া যায় না একদম। তো এইবার সেই আমি হঠাৎ করে যদি সেই মুহূর্তটাই পড়ি, বড় প্রবলেম হয় সেটা হচ্ছে মোশন সিকনেস, মারাত্মক। সেটা তো সবথেকে বড় প্রবলেম। এমন হায়ার অ্যালটিটিউডে এমন কিছু জায়গা আমরা ফেস করেছি একই দিনে। সকালবেলা ধরুন 7টা থেকে আমরা রাইড স্টার্ট করলাম, একই দিনে -12 টেম্পারেচারে রাইড করেছি, একই দিনে তুমুল বর্ষায় রাইড করেছি, ওই একই দিনে আবার গরমও পেয়েছি, ওই একই দিনে কিন্তু চলছে জিনিসটা। তাহলে এই যে একটা মেন্টাল স্ট্রাকচার আপনাকে আগে থেকে গঠন করতে হয় যে আমি কীরকম ওয়েদারে গিয়ে আমি ওখানে পাবো। লাদাখ মানেই যে রাইডার, আর লাদাখ যাওয়া মানে যে আমি সব কিছু অ্যাচিভ করে ফেলেছি, এটা ঠিক নয়। রাইডিংয়ের জন্য তাহলে মানে বাইক হিসেবে কোন বাইকগুলোকে প্রেফার করা উচিত? সিসিটা বা বড় গাড়ি বা বড় সিসির গাড়িটা ম্যাটার করে না রাইডিং। হ্যাঁ করে, কোথায় করে আমি আপনাকে বলছি। ধরুন আপনার একটা 100 সিসির গাড়ি, আমারও একটা 100 সিসির গাড়ি, আমরা দুজন মিলে লাদাখ যাচ্ছি, কোনো অসুবিধা হবে না। আপনি লাদাখের একদম সর্বোচ্চ মানে উমলিংলা পাস, যেটা এখন সবচেয়ে উঁচু মোটরেবল পাস, আপনি সেখানেও আপনার 100 সিসি বাইককে নিয়ে চলে যেতে পারবেন খুব আরামসে। অরুণাচলের হাই অ্যালটিটিউডে আপনি বাইক নিয়ে চলে যাবেন। আপনি নেপালের ভাঙাচোরা রাস্তা, লোয়ার মুস্তাং, আপার মুস্তাংও চলে যেতে পারবেন। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন তো? সমস্যাটা হয় তখনই যখন আপনার যে গ্রুপটা যাচ্ছেন, আপনি একা গেলে কোনো ব্যাপার নাই, আপনি মফেট নিয়েও চলে যাবেন। কিন্তু যখনই আপনি একটা গ্রুপে যাচ্ছেন 4 জন, এবার এই 4 জনের মধ্যে আমার 350 সিসির গাড়ি, ওর 500 সিসির গাড়ি, আরেকজনের 200 সিসির গাড়ি, আপনার হচ্ছে 100 সিসির গাড়ি, এইখানে হয়ে যায় প্রবলেম। কীরকম? আমার 600 সিসির গাড়ি, আমি টানা 200 কিলোমিটার যেতে পারবো, আমার গাড়ির কিচ্ছু প্রবলেম হবে না। ওর 350, ও চলে যাবে 200-250, যে 200 সে হয়তো 100 কিলোমিটার গিয়ে একটু দাঁড়াবে। এই একটা জিনিসের জন্যই আমরা চেষ্টা করি যে একদম খুব লো সিসির গাড়িগুলোকে গ্রুপ ট্রিপে, যদি সেখানে না গ্রুপ ট্রিপে নেই, যখন দেখি খুব বড় বড় গাড়ি আছে না, সেখানে আমরা তাকে রিকোয়েস্ট করি, ভাই যদি সম্ভব হয় একটু গাড়িটা অন্য কারো গাড়ি যদি কোনো রকমভাবে নেওয়া যায়, বা তুমি চলে এসো আমাদের সঙ্গে, যদি পিলিয়ানে হিসেবে চলে যেতে পারো, চলে এসো। এটা করলে কি হয় বলুন তো? সুবিধা হয়। আর এমনি যদি বলেন যে আমার একটা 100 সিসির গাড়ি 120 সিসির গাড়িতে যেতে পারবো না, এটা বাজে। 110 সিসির বাজাজ প্ল্যাটিনা নিয়ে আমাদের বহরমপুরের একাধিক ছেলে গুরুদংমার নর্থ সিকিমের করে এসছে। এই চলার পথে সেরকম বিপদ আপদ, বিশেষ করে দুরকম বিপদ হতে পারে। একটা তো গাড়ির যান্ত্রিক বিপদটা তো হতেই পারে, আর রাস্তাতে অনেক সময় আমাদের বিপদে পড়তে হতে পারে, যেটা মনুষ্য সৃষ্টি, চোর ডাকাত বা বিভিন্ন রকম ধরনের। এই ধরনের খারাপ অভিজ্ঞতা কি কি আছে? আমি বলি, এটার ক্ষেত্রে আমি এত বছর ধরে রাইড করছি, আমি বলবো যে আমি কোনোদিনও কৃত্রিমভাবে সৃষ্টি হওয়া কোনো রকম অঘটনের মধ্যে এখনো অবধি পড়িনি। আপনাদের আশীর্বাদে এই জিনিসটা আমার সঙ্গে হয়নি। চুরি, ছিনতাই বা রাস্তাঘাটে ধরে মারধর বা কোনো কিছু, এগুলো আমাদের সঙ্গে হয়নি। আমরা বহু জায়গায় ঘুরেছি, বহু ধরুন পুলিশে হ্যারাসও হয়নি কখনো? না, পুলিশ হ্যারাসমেন্ট হয়েছিল একবার, কিন্তু সেটাকে হ্যারাসমেন্ট বলবো না, সেটা ওনারা ওনাদের কর্তব্য করছিলেন, হয়তো একটু রুড হয়ে গেছিলেন ওনারা, বা একটু বেশি শক্তি প্রদর্শন যাকে বলে। পুলিশ তো আলটিমেটলি অনেক সময় মানে শুরু থেকেই তারা করে এই চাবি কেড়ে নেওয়া, হ্যাঁ, কিন্তু কিছু বলার আগেই আরম্ভ করে দেন, তারা অ্যাকশন নিতে শুরু করেন। এবার যখন আমরা দল বেঁধে যাই না, যখন আমাদের হেলমেটের এখানে একটা ক্যামেরা থাকে না, তখন অনেক সময় বুঝে যায় পুলিশ প্রশাসন যে না, এখানে এখানে করলে হবে না। আমরা যখন রাইডে যাই তখন আমাদেরকে অনেক সময় দেখি পুলিশ চেক করছে, ওটা তাদের ডিউটি করছে, আমাদেরকে কিন্তু সাইড দিয়ে, কারণ ওনারা জানে যে এই ছেলেগুলো এত পয়সা খরচা করে বা এতটা কষ্ট করে একটা জায়গা থেকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছে, এক্সপ্লোর করতে যাচ্ছে, এরা নিশ্চয়ই গাড়ির বাড়িতে রেখে আসবে, চলে। নেপালের অনেকেই খুব খারাপ অভিজ্ঞতা বলে যারা বাইক নিয়ে যায়, এরকম ফেসবুকে বা ইউটিউবে বেশ কিছু ভিডিওতেও দেখেছি যে সেখানে পুলিশি হয়রানি বা এই ধরনের পুলিশ কিছু নিয়ম আছে, এরকম বেশ কিছু ভিডিও একবার ভাইরালও হয়েছিল। আমি বলছি নেপাল হচ্ছে একটা অন্য দেশ, এটা আপনার ভারতবর্ষ নয়, এটা আপনার পশ্চিমবঙ্গ নয়। আপনাকে যখন আপনি যেখানে রাইডে যাচ্ছেন, ইউ হ্যাভ টু নো দেয়ার প্রিন্সিপালস অর রুলস, এটা আপনাকে জানতে হবে। নেপালের খুব কড়া একটা রুলস হচ্ছে অ্যাক্সিডেন্ট করা যাবে না। যদি আপনার গাড়িতে, আপনার বাইকে কারো অ্যাক্সিডেন্ট হয়, যদি সেটা ওইখানেই মীমাংসা করে আপনি বেরিয়ে যেতে পারেন তো আপনি বেঁচে গেলেন,
কিন্তু যদি আপনি কাউকে মেরে দিয়ে হিট অ্যান্ড রান করে বেরিয়ে চলে গেলেন, আপনি ঘুরে তাকালেন না লোকটার কী হলো, লোকটা দেখা গেল পা ভেঙে গেছে, আজীবন কাল আপনাকে লোকটাকে ড্যামেজ দিতে হবে। এটা নেপালের রুলস। আপনি অ্যাক্সিডেন্ট করলেন, আপনি দাঁড়ান, আপনি দেখুন লোকটার কী অবস্থা, তাকে সেবা শুশ্রূষা দিন, তারপর আপনি যান। এটা যদি আপনি করেন, হিট অ্যান্ড রান করে বেরিয়ে গেলেন, পরে জানতে পারলেন, নেক্সট নাকা চেকিংয়ে আপনাকে পুলিশ ধরলো নেপালের, কেন না আপনি পিছনে অ্যাক্সিডেন্ট করে এসেছেন। চলুন, গিয়ে দেখলো লোকটা পাঁজরে হাড় ভেঙে গেছে, পিঠের হাড় ভেঙে গেছে, কলার বোন ভেঙে গেছে, সে হসপিটালাইজড। আপনার কিন্তু নেপাল থেকে ছাড়ানো খুব মুশকিল হয়ে যাবে তখন। নেপালের নিয়ম আছে অনেক, এগুলো আপনাকে আগে নিয়মগুলো জানতে হবে। আপনাকে ভানসার করতে হবে, পারমিট। আপনি আপনার গাড়িটাকে আপনার দেশ থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন, আপনার জন্য কিছু লাগে না। ভারত আর নেপাল হচ্ছে বন্ধু দেশ। আপনি যখন নেপালে যাচ্ছেন, আপনার ভোটার কার্ডটা, আধার কার্ডটাই যথেষ্ট আপনার যাওয়ার জন্য। কিন্তু আপনার বাইকটাকে যখন আপনি ইন্টারন্যাশনালি এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাচ্ছেন, তার জন্য আপনাকে একটা পারমিট করাতে হয়, যার নাম হচ্ছে ভানসার। 200 টাকা পার ডে নেপালি ওরা চার্জ করে, যেটা আমাদের হিসাবে 140 টাকা মতো হবে, 160 পার ডে, আমি অ্যাপ্রক্সিমেটলি বললাম। তো ওই টাকাটা দিয়ে আপনি যখন 6 দিন থাকবেন নেপালে, হিসাব করে নিলেন 6 দিনের টাকাটা আপনাকে বর্ডারে ঢোকার আগে ওখানে একটা ভানসার পত্র বানাতে হয়, যার জন্য আপনার গাড়ির ব্লু বুক আর আপনার ড্রাইভিং লাইসেন্স করে নিলেন। বাংলাদেশের মনে হয় এটা পরিমাণ না, বাংলাদেশটা কিন্তু অনেক ব্যাপার, বাংলাদেশটা অন্য ব্যাপার, একদম গাড়ি থেকেও বেশি টাকা চলে যায় না। কেন যায় বলছি, বাংলাদেশে আপনাকে ঢুকতে গেলে আপনার ভিসা লাগে, এখানে আপনি ভোটার কার্ড দিয়ে আপনি বাংলাদেশ যেতে পারবেন না। বাংলাদেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা নেপালের সঙ্গে নেই। আমাদের যে মানে ইন্টারনাল দেশের যে ইন্টারনাল ব্যাপার, ভুটানেও যেমনি আমাদের, ভুটানেও আপনি যেতে পারেন, পাসপোর্ট ভিসা লাগছে না, আপনি যেতে পারেন, আবার ঘুরে আপনাকে ব্যাক করে চলে আসতে হবে। ভুটানেও কিছু রুলস রেগুলেশন খুব শক্ত, মানে রাইডিং এর ক্ষেত্রে, যেটা নেপালে নেই। বাংলাদেশে যেতে গেলে আপনাকে কার্নেট নিতে হয়, একটা স্পেশাল লাইসেন্স। আপনাকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স লাগবে আপনাকে বাংলাদেশে গাড়ি নিয়ে যেতে হলে। এবং আপনার গাড়ির যা দাম, আপনার গাড়ি যদি 2 লাখ টাকা দাম হয়, জমা দিতে হবে, সেটা এখানে আগে জমা দিতে হবে। জমা দিয়ে ঘুরে আসার পরে 2 লাখ টাকা আপনি ফেরত পাবেন না, কিন্তু কিছু টাকা কেটে নেবে, দেন আপনাকে 1.5 লাখ টাকা ফেরত দেবে। এরকম অনেক ব্যাপার আছে। তবে তাহলে কি কেউ যায় না? অবশ্যই যায়, যাদের সেই প্রেক্ষাপট আছে, যাওয়ার মতন ক্যাপাসিটি আছে, তারা বাইক নিয়ে যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক কিছু কাগজপত্রের বাংলাদেশ যেতে গেলে বা আরও অন্যান্য দেশগুলোতে যেতে গেলে প্রয়োজন হয়, যেগুলো নেপাল ভুটানের ক্ষেত্রে একদমই নয়। দানা বলে একটা জায়গা, পোখরা থেকে রাইড স্টার্ট করে আমরা পারমিট বানিয়ে যখন আমরা মুক্তিনাথের উদ্দেশ্যে যাচ্ছি, দানা বলে একটা জায়গাতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। তো ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় খুব তাড়াতাড়ি, মানে উইদিন 15 মিনিটের মধ্যে অন্ধকার হয়ে গেল। মানে পাহাড়েরগুলো এমনভাবে স্ট্রাকচারিং যে সূর্য নেমে গেল মানে ওই সাইডটা পুরো অন্ধকার। তো আমরা তখন দানাতে শিফট হয়ে গেলাম, হোটেল পেয়ে গেলাম রাস্তার ধারে একটা ছোট্ট, আমরা 4 জন দুটো ঘর নিলাম, 2 জন করে শিফট হয়ে গেলাম। সকালে উঠে দেখি গাড়ি পাংচার। আসার পথে কোনো রকম দোকানপাট কোনো কিচ্ছু নেই, ওইভাবে ওই রকম রাস্তায় মোটামুটি 70 কিলোমিটার রাস্তা আমাকে ওইভাবে চালাতে হয়, আপনার হচ্ছে 0 পামে, পিছনের জায়গায়। তোমার সেই কি বলছিলে ঘটনা? আমার যেটা হয়েছিল, নাথুলা থেকে ফিরছিলাম। এবার আমরা উঠেছি গ্যাংটক দিয়ে, আমাদের প্ল্যান ছিল যে ওই দিনকে নেমে চলে আসবো হয়ে, সিল্ক রুটটা দেখার খুব ইচ্ছা ছিল, সিল্ক রুট দিয়ে নামবো, নেমে পাদামচেন বা এরকম জায়গাটা থেকে পরের দিন ওখান থেকে সোজা বাড়ি। এবার দুর্ভাগ্যক্রমে আমরা নামছি সিল্ক রুট দিয়ে, তার আরও 2-3টে স্টেপ নিচে ল্যান্ডস্লাইড হয়ে গেছে অলরেডি। এবার নামতে 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 যেখানটায় ল্যান্ডস্লাইড হয়েছে, মানে পুরো রাস্তা আর নাই, কাদাতে ভরে গেছে। এবার আমরা কি করি, যখন পাহাড় থেকে নামি, হয় ইঞ্জিন ব্রেকিং বা ফার্স্ট গিয়ার ফেলে, ব্রেক ধরার তো নিয়ম নাই, চট করে আমরা ব্রেক ধরি না। আমার পিছনে ব্রেকটা ফেল করে গেল। এবার এই সময় কি হয়, ডিশ এত হিট হয়ে গেছে, এবিএস সেন্সার কাজ করা ছেড়ে দিয়েছে না। এবার কোনো রকমে জাস্ট গাড়িটাকে পার্ক করলাম, এবার আমি জলও দিতে পারবো না, এদিকে সন্ধ্যে হয়ে আসছে, কারণ জল দিলে ডিসে ক্র্যাক ধরে নেবে। এইসব জিনিসগুলো, কিছু জিনিস মাথায় রাখতে হয় যখন লং এলাকা রাইডে যাওয়া হয়। বাইকের কিছু স্পেশাল জিনিস, মানে কিছু জিনিস যেগুলো নর্মাল, আর একটা জিনিস তো প্যানিক করা উচিত। প্যানিক, কোনো একটা কিছু আপনার সঙ্গে ঘটে গেছে, আপনি যদি খুব বেশি প্যানিক করে ফেলেন না, তাহলে আরও বেশি ক্ষতি হয়। হ্যাঁ, আপনার গাড়ি স্টার্ট নিচ্ছে না তো ঠিক আছে, পাহাড়ি অঞ্চলে যদি গাড়ি, কখনো ঠান্ডার অঞ্চলে গাড়ি বন্ধ হয়ে যায় না, আপনি গাড়িটাকে একটু সাইড করে নিন, 15 থেকে 20 মিনিট আপনি একটু চুপচাপ দাঁড়িয়ে থাকুন, কোনো রকম কোনো গাড়িটাকে ছেড়ে দিন, গাড়ির মতো গাড়িটাকে ফার্স্ট গিয়ারে দিন, চাবি লক করুন, ইঞ্জিন বন্ধ করুন, করে আপনি গাড়িটাকে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট একটু ছেড়ে দিন, আপনি স্টার্ট দিন, গাড়ি স্টার্ট নেবে।
প্যানিক। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে ইগো। মানে যেটা, এটা ইগোটা হয় কি ক্ষেত্রে আমি বলি, ইগোটা যে আমি হাইওয়েতে যাচ্ছি, ধরুন একটা গ্রুপই যাচ্ছে ধরুন, বা আপনি সোলো রাইড করছেন, গ্রুপ তো ঠিক আছে, অনেকে সোলো রাইডও করে। তো কি হয়, আমি একটা রিদমে চলছি, হয়তো 70-80 যার যেটাতে সুইটেবল লাগে, পাশ দিয়ে একটা অন্য কোনো বাইকার হয়তো বা একটা 4 চাকা এত স্পিডে বেরিয়ে গেল, আমার থেকে কম সিসির বাইক আমার থেকে স্পিডে আগে বেরিয়ে গেল, আমিও টানবো। আপনাকে একটু নাড়িয়ে দিয়ে চলে গেল, কিন্তু ও কিন্তু আপনাকে নাড়িয়ে দিয়ে চলে গেল, সে জানে যে আপনাকে একটু নাড়িয়ে দেওয়াটাই ওর কাজ, যাতে আপনি ওর সঙ্গে রেস করেন। ওরা সারাদিন ওই করছে, বসে থাকে ওরা, রাইডাররা যাবে, মানে আমার বাইকাররা যাবে, তাদের সঙ্গে আমরা রেস লাগাবো, তাদেরকে খোঁচাবো যে কই চলো দেখি তুমি কত বড় রাইডার। আমার সঙ্গে বহুবার হয়েছে, এটা কমন, এটা হবেই। আপনি যদি এই ফাঁদে পা দেন তাদের কিছু হবে না, আপনার ক্ষতি হবে। এক্স্যাক্টলি, এই যে ইগো জিনিসটাকে বাড়িতে রেখে তারপরে রাইডে বেরো, আপনি আপনার মতো চলুন। তো আমাদের একটা রুলস এরকম আছে যে আমরা 6 জনই, ধরুন আমরা মালদা যাচ্ছি, তো 6 জনকে 6 জনের মতো ছেড়ে দিই না, যা চলে যা মালদা। কেউ চলে গেল গিয়ে ওই সুতির ওখানে দাঁড়িয়ে থাকলো, কেউ বহরমপুরে এখনো স্টার্টই করতে পারলো না, আরেকজন মালদা পৌঁছে গেল। এবার যে পিছনে পড়ে থাকলো সে বলবে এই যে তন্ময়দারা পৌঁছে গেছে, আমাকে জোরে টানতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কমিউনিকেশনটা এরকম, আমরা কি করি, সামনের একজন রাইডার পেছনের একজন রাইডারকে আমরা ব্লক করি, পেছনে যে সে পেছনেই থাকবে, সামনের যে সে সামনেই থাকবে, মাঝের 4 জন ওই মাঝেই থাকবে, সে কখনো পেছনেও যাবে না সামনেও যাবে না। ঠিক। এতে কি হয় বলুন তো, যে সামনে আর পেছনের মধ্যে ইন্টারগ্রামে যোগাযোগ থাকছে অল টাইম। এই ঠিক আছে তো, মাঝের ব্লক ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে চলো চলছি, একটু স্পিড টানবো, রাস্তা ফাঁকা, হ্যাঁ টানো, 80-র উপরে যেও না, 90-র উপরে যেও না, কেননা মাঝের গাড়িগুলো একটু কমজোরি আছে, কোনো একটা ছেলে একটু ঝুমোচ্ছে, মনে হচ্ছে ছেলেটার না ঘুম পাচ্ছে, তার মধ্যে একটু দাঁড়িয়ে যাও। ওই ছেলেটা জানলোই না যে এই কথাটা জানলো না যে আমাদের মধ্যে কথা হয়েছে, তোমার ঘুম পাচ্ছে, ও পিছন থেকে দেখে বুঝে গেছে যে ছেলেটা বোধহয় ঘুম পাচ্ছে, তো তুমি দাঁড়িয়ে যাও। ও একটু এদিক ওদিক টাল মারছে, কারণ গাড়ি যখনই ডিসব্যালেন্স হয় তখন বোঝা যায় যে কারো একটা তন্দ্রা ভাব এসছে। তো সঙ্গে সঙ্গে আমাকে বলার পরে আমি সাইডে দাঁড়িয়ে, ওরা কেউ জানতেই পারলো না, আমরা দাঁড়িয়ে একটা চা ব্রেক নিয়ে গেলাম, সঙ্গে সঙ্গে তার যে তন্দ্রার ভাবটা ছিল সেটাকে আমরা কাটাতে পারলাম। আরও 10 মিনিট দাঁড়ালাম, দাঁড়িয়ে আবার রাইড শুরু করলাম। তাহলে কোথাও ট্যুর করতে গেলে যে সেফটি মেজার্স আমাদের কিছু কিছু নিতে হয়, একদম ঠিক আছে। আমার প্রথম কথা হচ্ছে যে মানে গাড়ির জন্য আমার পোশাক আশাক তো থাকলোই, এবার আমাকে রাইডে বেরোবো, তার জন্য আমাকে প্রস্তুতিটা কী কী নিতে হবে। এবার সেটা নির্ভর করে আপনি কোথায় রেডি যাচ্ছেন। আপনার গাড়ির সেফটি বলতে আপনার গাড়ি একটা স্ক্র্যাচ গার্ড, গাড়িটা পড়ে গেলে যাতে গাড়ির ক্ষতি না হয়, একটা ভালো আপনার হচ্ছে লাইট, অক্সিলারি লাইট, যাতে অন্ধকারে আপনার কোনো সেরকম সমস্যা না হয়, একটা ভালো পাংচার কিট, টিউবলেস টায়ারের কিট, যেটা পাংচার হয়ে গেলে আপনি তৎক্ষণাৎ পাংচারটাকে সারিয়ে অল্প একটু ইনস্ট্যান্ট বেরিয়ে যাওয়া, হ্যাঁ ইনস্ট্যান্ট বেরিয়ে এলেন, তারপর আপনি মেকানিককে দিয়ে ঠিক করলেন। এই 3টে জিনিস গাড়ির জন্য তো, ওগুলো তো দরকার আছে। আর এবার যদি আপনার উপরে আসি যে আমার সুরক্ষা, প্রথম হচ্ছে হেলমেট, এটা তো কম্পালসারি, আর একটা এলবো গার্ড, নি গার্ড, আমার মনে হয় আর একটা জুতো, কভার জুতো, কোনো হাওয়াই চটি বা ওরকম নয়, একটা কভার জুতো আপনার বাজারে বা অনলাইনে একটা ভালো জুতো 500-600, মিলিটারি আর্মির কোনো অফিসে গেলে আপনি ওখানে 500-600-র মধ্যে ভালো জুতো পেয়ে যাবেন, ওগুলো করেও রাইড করা যায়। আমরা ওগুলো দিয়েই করি ম্যাক্সিমাম টাইম। ওই 4টে জিনিস আপনি কিনে নিলেন, রাইডিং জ্যাকেট, ওটা পরে আসছি, ওটাই বলছি, এই মিনিমাম স্টার্টিং দিয়ে আপনি রাইডটাকে স্টার্ট করুন। আপনি কালকেই কিন্তু জ্যাকেট পরে লাদাখ চলে যাচ্ছেন না, বা অরুণাচল চলে যাচ্ছেন না, বা সিকিম চলে যাচ্ছেন, একদম। শুনুন, রাস্তাতে অ্যাক্সিডেন্ট শুধু আপনার দোষই হবে এমন নয়, কিন্তু না, আপনি আপনার মতন ঠিকই যাচ্ছেন, ওই লোকটা আরেকজন একটা প্রচলিত ধারণা আছে যে আগেকার দিনে লোকেরা বলতেন যে রাস্তাতে যখন তুমি যাবে, তুমি ভাববে যে তুমি একমাত্র চোখে দেখতে পাও, বাকি সবাই অন্ধ। এক্স্যাক্টলি, ঠিক, সেটা ভাবা উচিত, কারণ আপনি আপনার রাস্তায় যাচ্ছেন, কিন্তু আপনাকে এসে কেউ ঠুকে দেবে না, সামনের জন হঠাৎ করে ব্রেক কষে দাঁড়িয়ে যাবে না, গ্যারান্টি নেই। তখন যখন আপনার একটু এক্সপিরিয়েন্স হয়ে গেল, আপনার আই সেটিং, বাইক চালাতে গেলে আমাদের মেন হচ্ছে ডিস্টেন্স, হেলমেটের ফাঁক দিয়ে আপনি কতটা দেখতে পাচ্ছেন এদিক আর এদিক। আপনি যখন যাচ্ছেন, আপনি ভালো স্পিডে যাচ্ছেন, 70, 80, 90, 100, বাদিক দিয়ে একটা গড়ি থেকে একটা ছাগল বেরিয়ে চলে এলো, একটা গরু বেরিয়ে আসছে, এটা এই যখন আপনি যাচ্ছেন, ঠিক ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আপনাকে আইডিয়া যখন একটা হয়ে যেতে পারে যে এখানে কেউ আসলে পরেও আমি বেরোতে পারবো,
তখন আপনি সিদ্ধান্ত নিন যে হ্যাঁ এবার আমার টাইম এসছে, এবার আমি একটু সিকিম যেতে পারি। মানে আমি আপনাকে বললাম কথাটা বললাম যে ক্লাস 1 থেকে জাম্প করে কখনো ট্রেনে যাওয়া যায় না, এটা হচ্ছে আমি 2012-তে রাইড শুরু করেছি, ফেব্রুয়ারি মাস নাগাদ। আমি 2022-এ লাদাখ গেছি। এই ধরনের বড় রাইডগুলোতে আপনি যাবেন। এবার আসছি আপনার আরও মেজর কিছু আপনার টুলসও আপনার দরকার। এবার আপনার একটা রাইডিং জ্যাকেট দরকার, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, বিভিন্ন লেভেলের জ্যাকেট, যেগুলোতে আপনার শরীরকে প্রোটেকশন করে। চেস্ট গার্ড, পিঠের অ্যাঙ্কেল গার্ড, শোল্ডার গার্ড, হাতের অ্যাঙ্কেল গার্ড, সমস্ত কিছুগুলো দিয়ে বিভিন্ন ধরনের জ্যাকেট, বিভিন্ন দামের, আপনার 4,000 থেকে শুরু করে 20,000 টাকা অবধিও তারও বেশিও জ্যাকেট পাওয়া যায়। তারপর জ্যাকেট কেনা হয়ে গেলে এবার আপনি আসুন, আপনার রাইডিং একটা প্যান্ট দরকার। রাইডিং প্যান্টে কি হয়, আপনার হাঁটুটা আপনার এগুলো সেফ থাকে। একটা আরও ভালো জুতো। এবার আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে হয়তো 24 ঘন্টা বৃষ্টি হয়, এবার আপনি যে জুতো পরে যাবেন সেই জুতো তো আপনার ভিজে যাবে। এবার আপনার দরকার হচ্ছে একটা ভালো রেইনকোট আর একটা ভালো জুতোর, যেটা ওয়াটারপ্রুফ জুতো, কারণ জুতো ভিজে গেলে আপনি আর ভালো বাইক চালাতে পারবেন না। এই জিনিসগুলো একসঙ্গে দরকার নেই, কিন্তু আপনার যত এক্সপিরিয়েন্স গ্যাদার হবে তত আপনি সেগুলোতে ইনভেস্ট করবেন। আমাদের যে ট্যুরিজম সেক্টর যেটা রয়েছে, সেখানে তো অনেকে অনেক রকমভাবে তাদের অবদান রেখে যাচ্ছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে রাইডার্স কমিউনিটির তরফ থেকে এই ট্যুরিজমের অনেকটা ভূমিকা কেন এখনো ভাবে সেইভাবে হয়তো গভর্নমেন্ট থেকে জানি না কোনো কিছু ভেবেছেন কিনা ওনারা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাইডিং ফ্রেটার্নিটি এমন একটা জায়গা, এমন একটা স্কেল, এটা আমি আগে আপনাকে একটা বললাম, একটা চেন, মানে একটা চেন। এই চেন থেকে যদি আপনি রাইডিংকে সরিয়ে নেন তাহলে অনেক কিছু কোলাপস করে যাবে। ধরুন এই যে আনুষঙ্গিক শিল্পগুলো বললাম আপনাকে, ওই আপনার এলবো গার্ড, নি গার্ড, জ্যাকেট, প্যান্ট, এসব যেগুলো বললাম, এগুলো একটা মার্কেট। ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে এটা একটা বড় মার্কেট। গাড়ির লুব্রিক্যান্ট, গাড়ি, বাইকিং, এগুলো সবই আছে, হেলমেট, গ্লাভস, এগুলো সবই একটা শিল্পর মধ্যে পড়ে। এইবার আসি মানে যেখানে আমি যাচ্ছি সেখানকার অর্থনৈতিক উন্নতি কীভাবে হয়। ধরুন আর পুরুলিয়ার কোনো একটা গ্রামান্তরে আমরা গেলাম, 12 জন রাইডার গিয়ে আমরা একটা জায়গাতে থাকলাম, সেই দুদিন থাকলাম। আপনার কি মনে হয় না সেই দুদিন ওখানে আমরা যতক্ষণ থাকলাম, যতটা আমরা এনজয় করলাম, পয়সা তো খরচা হবেই, সেটা ওইখানকার ওই দোকানদারগুলো বা ওই সামাজিক প্রেক্ষাপটে ওইখানকার লোকেরা উপকৃত হবে। একদম। শুধু পুরুলিয়া বলে না, আপনি যেখানেই যান। আমরা যখনই কোথাও যাই না, আমার ব্যক্তিগতভাবে আমি কোনো স্টল থেকে জিনিস কেনার থেকে আমি রাস্তার ধারের ওই ছোটো ছোটো পকেটগুলো থেকে জিনিস কেনাকে বেশি পছন্দ করি। এক্স্যাক্টলি, কারণ আমার মনে হয় যে আমরা যত বেশি যাব তাদের অর্থনৈতিক জিনিসটা হবে। আর ট্যুরিজম যেটা বললেন আপনি, ট্যুরিজম একটা বড় ব্যাপক জিনিস। ট্যুরিজম ক্ষেত্রে ধরুন আমি আপনাকে বলছি, যেমন ধরুন নর্থ সিকিমের গুরুদংমার, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি নর্থ সিকিমের গুরুদংমার 4 চাকায় যত না বেশি লোক গেছে বা যত লোক জেনেছে, তার থেকে বেশি অবদান হচ্ছে আমাদের রাইডার কমিউনিটির, পুরো রাইডিং ফ্রেটার্নিটির, বেঙ্গল বা অল ইন্ডিয়া বেসিসে। তারা গিয়ে 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 সোশ্যাল মিডিয়াতে রিল ভিডিও ছেড়ে এমন জায়গাটাকে আরো পপুলার করেছে। আমরাও যাব। এখন ধরুন সোশ্যাল মিডিয়ার জন্য আপনি একটা জায়গায় গেছি, আমরা একটা জায়গায় গেছি, ছেড়েছি, লোকে দেখছে, ওই বাহ জায়গাটা ভালো, এবার কি হবে, তারাও ওই জায়গাটায় যাবে। আলটিমেটলি কি হবে, ওই জায়গাটার একটা ডেভেলপমেন্ট আস্তে আস্তে হবে, এটা হবে। এবার যদি আমরা কোথাও একটা, জানি না গভর্নমেন্টের থেকে আমরা কি চাইবো, আমাদের তো সেভাবে কিছু চাওয়ার নেই, তবে আমরা কি চাই, রাইডিং ফ্রেটার্নিটি চাই যে পুলিশি হস্তক্ষেপ যেগুলো হয় না রাস্তায় আমাদের বাইকারদের প্রতি, সেই জিনিসগুলো কোথাও না কোথাও একটু শিথিল, একটু কিছু নর্মস যাতে একটু শিথিল করা যায়। মানে তারা বেরোচ্ছে তো একটা বেড়াতে যাওয়া, আনন্দ বা যাই হোক, যে কোনো উদ্দেশ্যটা তো কোনো অসৎ উদ্দেশ্যে তারা যাচ্ছে না, কিন্তু তাদের অকারণে রাস্তায় দাঁড় করিয়ে হ্যারাস করা, এই জিনিসগুলো, লাইসেন্স কেড়ে নেওয়া, গাড়ির চাবি খুলে নেওয়া, এই জিনিসগুলো, চাবি কেড়ে নেওয়া তো প্রথম কথা আইন বিরুদ্ধ কাজ। আপনি যদি চ্যালেঞ্জ করেন তো যাকে চ্যালেঞ্জ করবেন সে তার মানে অসুবিধাই হবে আমার মনে হয়। কিন্তু যারা জানে না, যারা চ্যালেঞ্জ করে না, তারা চলে এসে সোশ্যাল মিডিয়াতে ছাড়ে আমার চাবি কেড়ে নিল। কিন্তু যখন চাবিটা কেড়ে নিল তখন আপনার অনেকগুলো রাইট আছে যেগুলো আপনাকে জানতে হবে, আপনার অধিকার কি আছে। যে লোকটা চাবি কাটলো তার বুকে নামের প্লেট আছে তো, সে তার অধিকার আছে তো আপনার গাড়ি চেক করার জন্য। কারা গাড়ি চেক করতে পারে, নাকা চেকিং হলে আপনার থানার পুলিশ পারে, কিন্তু নর্মাল নাকা চেকিং না থাকলে, আরটিও ছাড়া কিন্তু আপনার আপনি দেখাতে বাধ্যই নন।
এবার আপনি যদি বলেন যে আমাকে পুলিশ থানায় ধরে নিয়ে যাবে, আপনি যান না পুলিশের সঙ্গে। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার সিট দ্বারা অতটা সোজা, আমি পুলিশের সঙ্গে লড়বো, আপনি লড়ুন, আপনি জিতবেন, আপনি 100% জিতবেন। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, আমরা যখন কোথাও বেরোই না, আমাদের অত হেডেক নিতে টার্গেট থেকে আমাকে পৌঁছাতে হবে। তার থেকেও বড় কথা কি হয়, যারা নতুন জায়গায় কিছু ঝামেলায় পড়বো। আমার মনে হয় পুলিশি ব্যবস্থাটাকে মানুষ ঝামেলা কেন মনে করবে? পুলিশ তো আমাদের সুরক্ষার জন্য। থানা যেতে মানুষ ভয় পায় কেন? আমি থানা যেতে ভয় পাবো কেন? পুলিশ বলে চলো তোমাকে থানায় নিয়ে যাবো, চলো, কি করবেন আপনি আমাকে? আমারও তো রাইট আছে, আমি একজন নাগরিক দেশের, আমার ভুল হতেই পারে। আপনি ভুলের জন্য আমাকে পানিশ করবেন, পানিশ কি করবেন? আপনি আমাকে ফাইন করবেন, চালান কাটবেন, আমি লিগালি যেটা হয় সেটাই করবেন। আমি যদি এতটাই অন্যায় করে থাকি যে আমাকে জেলে ভরতে হবে, আপনি আমাকে জেলে ভরবেন, আমার উকিল আছে বা আমার আছে, আমি বেরিয়ে আসবো। কিন্তু আপনি যদি নিজে ভুল করেন, এমনও হয় কিন্তু অনেক সময়, সবসময় যে পুলিশই ভুল তা কিন্তু নয়, ভুল কিছু কিছু ক্ষেত্রে আমাদেরও হয়। আমরা হেলমেট চড়াবো না, আমরা বাইক নিয়ে এরকম 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 করে রাস্তা দিয়ে 10টা লোকে যাবো, কোম্পানি থেকে আমাকে একটা এক্সস্ট দেবে, সেই এক্সস্টটাকে খুলে দেবো, খুলে দিয়ে আমি ভু 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 একটা অদ্ভুত সাউন্ড করার একটা এক্সস্ট লাগাবো, লাগিয়ে আমি করতে করতে যাবো, পুলিশ আমাকে ধরলেই বলবে এই পুলিশ আমাকে ধরলো। এগুলো আপনাকে মানতে হবে। রুলস তো নিশ্চয়ই আছে, সবার জন্য এক। আপনি যদি মনে করেন যে না আমি শ্রেষ্ঠ, আমি মাথায় হেলমেট পরেছি, পুলিশ আমাকে ধরতে পারে না, এটা ভুল। হেলমেটের মধ্যে অনেক নিয়ম আছে। আপনি হেলমেটের ক্লিপ যদি না লাগান, ওটা যত দামি হেলমেট হোক, আপনি হেলমেট না পরারই সমান একদম। পুলিশ আপনাকে 1000 টাকা ফাইন করতে পারে। অনেকেই জানে না, আমি তো হেলমেট পরে আছি। আপনাদের একটা টিম, যেটা আপনারা যাদের নিয়ে রাইডটা মূলত করছেন, ফলোয়ার তো অনেকেই আছে, যে কতজন যেন সংখ্যাটা বলেছিলেন এখন এই মুহূর্তে? আমাদের কোর মেম্বার সংখ্যা প্রায় 28 থেকে 30। আচ্ছা, এই 28 থেকে 30 জন যারা আছে, তো তাদের জন্য কোনো সুযোগ সুবিধা আপনারা কি করে রেখেছেন? দেখুন, আমরা তো কোনো কোম্পানি নই যে আমরা কোনো মানে টাকা পয়সা বা অর্থনৈতিক লেনদেন তো আমাদের মধ্যে হয় না। তবে কি বলুন তো, একটা গ্রুপ চালাতে গেলে কিছু তো পয়সা কড়ির ব্যাপার তো থাকে। সেই জন্য আমাদের কোর টিম যারা আছে তাদের থেকে আমরা একটা সাবস্ক্রিপশন নিই, যেটা হচ্ছে বছরে 500 টাকা। আচ্ছা, 1 বছরে। তাহলে কি কালকে কেউ যদি বলে দাদা আমি আপনাদের কোর টিমের মেম্বার হবো, 500 টাকা দিচ্ছি, না, কোর টিমে সবাই আসতে পারে না। সেটা আমরা 3-4 জন 5 জন বিচার করি যে হ্যাঁ এই ছেলেটির মধ্যে সেই ক্যাপাসিটি আছে, ভালো বাইক রাইড করে, ভালো এক্সপিরিয়েন্স আছে, ভালো লোকের সঙ্গে সৎ ব্যবহার আছে, একে কোর টিমে আনা যেতে পারে। তখনই আমরা তাকে কোর টিমে আনি, পয়সাটা বড় কথা নয়। তো এবার যাদেরকে আমরা কোর টিমে আনার জন্য সিলেকশন করি, তাদের কাছে আমরা অ্যাপ্রোচ করি যে তুমি কি আমাদের কোর টিম মেম্বার হবে? বলে হ্যাঁ হবো। দেন আমরা তার থেকে একটা 500 টাকার একটা অ্যানুয়াল ফিজ নিই। এই ফিজটা আমরা কিন্তু তার ক্ষেত্রেই কাজে লাগাই, আবার ঘুরিয়ে আমরা নিজেদের কাছে কিছু রাখি না। যেরকম করি, ধরুন বিভিন্ন ধরনের খরচা, যেগুলো ধরুন যে গ্রুপকে ট্রেডমার্ক করা, বা একটা যে রেকারিং খরচা হয় গ্রুপের, এই যে স্টিকার, ব্যাচ, সাবিনিং এগুলো বানানো, এগুলোতে আমরা সেগুলো খরচা করি। তারপর যেটা মেন আমরা করি সেটা হচ্ছে আমরা আমাদের এই কোর টিমকে একটা ইন্স্যুরেন্সের মধ্যে আনি। আচ্ছা, এটা আমার বলতে খুব আনন্দ হচ্ছে যে মুর্শিদাবাদ রাইডার্স কমিউনিটি গোটা পশ্চিমবঙ্গের প্রথম গ্রুপ যারা এই কনসেপ্টটা নিয়ে চিন্তাভাবনা করেছি এবং সাকসেসফুলি ডান। আমরা ভারত সরকারের একটি ইন্স্যুরেন্স কোম্পানির থেকে আমরা প্রত্যেক আমাদের কোর টিম মেম্বারদের 5 লক্ষ টাকার একটা ইন্স্যুরেন্স দিই রাইডিং ক্ষেত্রে। নট অনলি রাইডিং, অ্যাক্সিডেন্ট আপনার যে কোনোভাবেই হতে পারে। আমি ঘরে শুয়ে আছি, ফ্যানটা খুলে মাথায় পড়ে গেল, আপনি 24 ঘন্টা হসপিটালে ভর্তি থাকলেন, খরচা যা হলো সেটা ইন্স্যুরেন্স কোম্পানি দেবে, এটা একটা পার্ট। আরেকটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল বেনিফিট, যেটা হয় ধরুন আপনি কোথাও গেলেন, অ্যাক্সিডেন্টে কিছু খারাপ কিছু হলো, তো সেক্ষেত্রে 5 লাখ টাকা অবধি আপনার নমিনি পায়। এবং 1 লাখ টাকা অবধি হসপিটালাইজেশন বেনিফিট, যেটা আমি আগে বললাম। এটাই হচ্ছে আমাদের মেন, ঠিক আছে। প্লাস যেটা বললাম, এবং এই খরচাটা আমরা, এই যে আপনি 500 টাকা আমাকে কোর মেম্বারের ফিস দিয়েছেন, আমরা সেখান থেকেই খরচাটাকে মেটাবার চেষ্টা করি। তাতে কি সব কিছু হয়ে যায়? হয় না, অবশ্যই হয় না। এবার তার বাকি টাকা আমরা কোত্থেকে পাই? এবার আমাদের সঙ্গে বিভিন্ন কোম্পানির স্পন্সরশিপের থাকি আমরা, স্পন্সরশিপে। যেমন আমাদের মুর্শিদাবাদ রাইডার্স কমিটি এমআরসির রাইডিং পার্টনার হচ্ছে বহরমপুর হন্ডা বিগ উইংস সেন্ট্রাল, বহরমপুর সেন্ট্রালের হন্ডা বিগ উইংস। তারা আমাদের সমস্ত রাইডিং যেগুলো আমরা করি, রাইড করি, তাদের আমাদের ওরা পার্টনার মানে ধরুন আমরা গেলাম
কোনো একটা জায়গায় গেলাম, ওরা আমাদেরকে সি আপ করলো বা ওরা আমাদেরকে কিছু গিফট দিল, এবং ওরা একটা অ্যানুয়ালি আমাদেরকে একটা পেমেন্ট করে বছরে, সেটা আমি এখানে বলতে চাইছি না, একটা অ্যামাউন্ট আমাদেরকে পে করে গ্রুপকে, নট অনলি আমাকে বা ওকে, গ্রুপকে একটা টাকা করে, গ্রুপ ফান্ডে, গ্রুপ ফান্ডে থাকে। সেই টাকাটা এবং আপনি যে 500 টাকা দিচ্ছেন, এই টোটাল ব্যাপারটাকে একটা জায়গায় নিয়ে এসে তারপরে আমরা এই খরচাগুলোকে করি। এগুলো আমরা ওই এমআরসি কেয়ার বলে আমরা একটা ফান্ড করেছি আলাদা। আচ্ছা, ঠিক আছে, এমআরসির পাশাপাশি ওটা হচ্ছে এমআরসি কেয়ার, ওটা সোশ্যাল মিডিয়াতে কোথাও পাবেন না, ওটা আমাদের ভেতরকার ব্যাপার। ওই এমআরসি কেয়ার একটা ফান্ড তৈরি করা হয়, এই ফান্ডটা থেকে আমরা বিভিন্ন ধরনের এই কাজকর্মগুলো করি। এটা খুব বড়, মানে এটা মানে এমআরসি মানে এমআরসি গ্রুপ মানে যে ওই গেলাম একসঙ্গে রাইডে ঘুরে চলে এলাম, এটাই এটার মধ্যে আমরা সীমাবদ্ধ নেই, সিকিউরিটি এর সঙ্গে ঢুকে আছে, আমরা সেটা চাই। আর আমার ব্যক্তিগতভাবে আমার একটা খুব ইচ্ছে আছে, যেটার জন্য কিছুটা অর্থনৈতিক ব্যাপার দরকার, যেটার জন্য আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আমরা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আনতে চাই। তো সেই অ্যাপের মাধ্যমে আমি গোটা বেঙ্গল ফেটার্নিটি, রাইডিং ফেটার্নিটিকে যুক্ত করতে চাই। যে ধরুন আপনি কোথাও যেতে চান, যে কোনো জায়গায়, আপনি সেই জায়গাটা আমাদের অ্যাপে সিলেক্ট করলেন, টোটাল ডিস্টেন্স কত, কোথায় কোথায় আপনি ব্রেক নিয়ে দাঁড়াতে পারেন, কোথায় কোথায় পেট্রোল পাম্প আছে, এগুলো গুগল ম্যাপে দেখা যায় পেট্রোল পাম্প আছে, তবু আমাদের থেকে আমরা একটা ডেটাবেস তৈরি করতে চাইছি। ধরুন আপনি যেতে চান সিকিম, তো সিকিমে কোন জায়গা যেতে চান সেটা আপনি সিলেক্ট করলেন, এবং সেখানে যেতে গেলে কোথায় আপনি ভালো হোটেল আছে, হোমস্টে আছে, সেই জিনিসগুলো আপনি মানে পুরো তার সাইন ইন থাকবে, তার লগ ইন থাকবে, বা সেখান থেকে ইনফরমেশনটা টোটালটা পেয়ে যাবে, যেটা আলাদা আলাদা করে বিভিন্ন অ্যাপ থেকে তাকে সার্চ করতে হবে, টোটালটা পেয়ে গেল। এবার সে যখন যাচ্ছে, সে তার টোটাল ডকুমেন্টেশনগুলো তারা আমাদেরকে পাঠাবে। আমরা তো অ্যাক্সেস তো সবাইকে দিতে পারবো না, অ্যাক্সেসটা অ্যাপের আমাদের কাছে থাকবে। এবার ধরুন ও যাচ্ছে নেপাল, বা লগ ইন করতে গেলে তার কন্ডিশন থাকবে যে এই ডকুমেন্ট দিলে সে লগ ইনটা করতে পারবে। এবার ও যখন নেপাল যাচ্ছে, ও নেপালে যাওয়ার ডাটাগুলো আমাদের সঙ্গে শেয়ার করবে ফেসবুকের মাধ্যমে, আমরা সেই ডাটাগুলোকে তার কারেন্ট আমরা আপলোড করব। ঠিক, একটু ডিলেট থাকবে, কারণ অনেকে তার লাইভ লোকেশন শেয়ার করতে চায় না, তো একটু 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা ডিলে করে আমরা সেগুলোকে আপলোড করব, যাতে ভবিষ্যতে যখন আপনি নেপাল যাবেন, তখন আপনি ও কোথায় কোথায় ছিল সেটা আমি ইনফরমেশনটা পেয়ে যাবেন। ঠিক, মানে আপনাকে ধরুন বাই চান্স ধরুন আপনার আমি যেখানে হোটেল নিয়েছি, তো সেখানে ধরুন আপনি ওখানে গিয়ে আপনার মনে হলো আমার আজ গাড়ি যেতে পারবো, আপনি দেখে নিলেন না এই জায়গাটা তো আছে কাছাকাছি, নিয়ারবাই হোটেল, একটা নিয়ারবাই হোটেল এইখানে একটা আছে। মানে এক্ষেত্রে সুবিধা কি, গুগল সার্চে তো আমরা সেই রিভিউটা আমরা পাচ্ছি না, কিন্তু আমার রাইডার্স কমিউনিটি কেউ কেউ ওখানে স্টে করেছে এবং তার রিভিউটা সে দিচ্ছে, সুতরাং সেই জায়গাটা আমার পক্ষে নিরাপদ, আমি নিশ্চিন্ত করে ঢুকতে পারি এই জায়গাটা। এবার এখানে আমাদের কিছুটা অর্থনৈতিক দিকটাও আমাদের গ্রুপের থেকে সাপোর্ট হবে। ঠিক, ধরুন আমরা সিকিমে কোনো একটা হোটেলের সঙ্গে কোলাবোরেট করলাম, নর্থ সিকিমের একটা হোটেলের সঙ্গে করলাম, এবং আমরা স্পেসিফিক ভাবে আপনাকে বললাম যে আপনি ওখানে থাকতে পারেন, কিছু কনসেশন প্লাস আমাদের সিকিউরিটি ওখানে আছে, একদম, যে আপনার গাড়ি বা আপনার খাওয়া দাওয়া, আপনার থাকা, কোনো রকম প্রবলেম হবে না। এবার আমরা ব্যাকহ্যান্ডে হোটেলের সঙ্গে যুক্তি পরামর্শ করে আমরা একটা বাৎসরিক চাঁদা বা বাৎসরিক যেটা হয়, একটা বিজনেস কোথাও না কোথাও থাকে, আমরা সেটা ওখান থেকে নিলাম, আপনিও বেনিফিটেড হলেন, আমরাও বেনিফিটেড হলাম, তারও প্রচার হলো, সবাই বেনিফিটেড হলো। কেন পাহাড়ের লোক যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে আমরাও সমতলও ভালো থাকবে। এটা আমার একটা খুব সিম্পল, অক্সিজেনটা তো পাহাড়ই আমাদের। যাই হোক, অনেকক্ষণ অনেক আলোচনা হলো, আমরা সকলে জানলাম এবং শিখলামও, অনেক কিছু জানতে পারলাম, বিশেষ করে যারা রাইডিংয়ে বেরোবেন এবং সমস্ত কিছু আমাদের, এবং অভিজ্ঞ তারা যথেষ্ট বহু বছর ধরে তারা গাড়ি চালাচ্ছেন। ধন্যবাদ জানাই আমাদের অনেক ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, আবার বক্তব্যগুলো রাখার মতন একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এটাই অনেক। আবার আমাদের দেখা হবে ভবিষ্যতে। আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে একবার রাইডে চলুন, আপনার সঙ্গে একদিন ছুটির দিনে চলুন, একটু কোথাও চলুন, হবে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, নমস্কার, সবাই ভালো থাকুন।